बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सरकारी धर्मगंज कलेजेर उच्च माध्यमिक द्वितीय बर्षेर शिक्षार्थीबृंद सबाइके अनेक अनेक शुभेच्छा जानाच्छि आमार अनलाइन क्लासे। तो आज के तोमादेर साथे अनेक दिन परे देखा, यदिओ तोमादेर साथे अनेकगुलो क्लास हये गेछे। तो যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি থাকবে তোমরা সকলেই ভালো করে জানো আমাদের এই অনলাইন ক্লাসগুলো চলবে। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব, গত ক্লাস যারা করেছো তারা নিশ্চয়ই জানো, আমরা আলোচনা করছি সপ্তম অধ্যায় প্রেষণা। তো আজকে তোমাদের সাথে আমি প্রেষণা তত্ত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেষণা তত্ত্ব, থিওরিজ অফ মোটিভেশন। তো প্রেষণা সম্পর্কে আমরা আগেও জেনেছি যে কর্মীকে কাজ সম্পর্কে আগ্রহী করার জন্য যে প্রণোদনা দেওয়া হয় সেটাই হচ্ছে প্রেষণা। তো এই প্রেষণা সম্পর্কে যে তত্ত্বগুলা দিয়েছেন বিভিন্ন লেখকগণ সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই জানতে হবে আমাদের তত্ত্বটা কি। কোনো বিষয় সম্পর্কে প্রকৃত সত্য জানতে আগ্রহী, প্রয়োজনীয় চিন্তা ও গবেষণার কাঠামো সৃষ্টিতে সক্ষম এবং পরীক্ষার মানদণ্ডে উত্তীর্ণ মনীষীদের মতকেই বলা হয় তত্ত্ব বা মতবাদ। তো এই প্রেষণা সম্পর্কে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন তত্ত্ব বা মতামত প্রচার করেছেন বা দিয়েছেন। তো এই মতামতগুলা প্রথমে আমরা এক নজরে পয়েন্টগুলো দেখে যাব। প্রথমেই আসবে চাহিদা সোপান তত্ত্ব, চাহিদা সোপান তত্ত্ব। দ্বিতীয়ত ইআরজি তত্ত্ব, ইআরজি তত্ত্ব, এক্সিস্টেন্স, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ নিডস। তৃতীয়ত অর্জিত চাহিদা তত্ত্ব। চতুর্থত দ্বি উপাদান তত্ত্ব। 5 নম্বরে আসবে এক্স তত্ত্ব ও ওয়াই তত্ত্ব। 6 নম্বরে প্রত্যাশা তত্ত্ব। 7 নম্বরে সমতা বা ন্যায়পরায়ণতা তত্ত্ব। 8 নম্বরে অংশগ্রহণ তত্ত্ব। 9 প্রেষণার লক্ষ্য স্থাপন তত্ত্ব। 10 পুনঃশক্তি সঞ্চায়ন বা পুনঃদৃঢ়ীকরণ তত্ত্ব এবং 11 সামাজিক শিক্ষণ তত্ত্ব। তো এই তত্ত্বগুলা এখন আমরা মোটামুটি বিস্তারিত একটু আলোচনার চেষ্টা করব। প্রথমেই আসো চাহিদা সোপান তত্ত্ব। তো এই চাহিদা সোপান তত্ত্ব এটা প্রদান করেছেন আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো চাহিদা সোপান তত্ত্বকে মানে মানুষের চাহিদাকে 5টি ভাগে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে জৈবিক চাহিদা, এরপরে আসবে মানুষের নিরাপত্তার চাহিদা, 3 হচ্ছে সামাজিক চাহিদা, 4 আত্মতৃপ্তির চাহিদা এবং 5 আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তো এই 5টা ভাগে আব্রাহাম মাসলো চাহিদাকে ভাগ করেছেন। একজন মানুষের জৈবিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান এই সমস্ত হচ্ছে একজন মানুষের জৈবিক চাহিদা। প্রথমেই তার জৈবিক চাহিদাটা থাকবে। তো এই জৈবিক চাহিদাটা পূরণ হয়ে গেলে তখন তার দেখা দেবে কি নিরাপত্তার চাহিদা। চাকরি ক্ষেত্রে তার নিরাপত্তা, চাকরিতে কতটা সে নিরাপদ, এই ধরনের চাহিদাগুলো তার মনে উদ্ভব হবে। তৃতীয়ত হচ্ছে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদাটা বলতে প্রতিষ্ঠানের অন্যান্য সদস্য বা সমাজের সদস্যবৃন্দের সাথে মিলেমিশে চলতে পারাটাই হচ্ছে কি সামাজিক চাহিদার মধ্যে পড়ে। এবং 4 নম্বরে হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। সমাজের মানুষের মাঝে নিজের একটা ভাবমূর্তি প্রতিষ্ঠা, সেটা আত্মতৃপ্তির চাহিদার মধ্যে পড়ে। এবং সবশেষে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা এমন একটা চাহিদা যে মানুষটা এমনভাবে প্রতিষ্ঠিত হতে চায় সমাজে যেন মৃত্যুর পরও মানুষ তাকে মনে রাখে, সেটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তো আমরা এই আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বটা আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকে যেহেতু আমরা সবগুলো তত্ত্ব সম্পর্কে জানবো, কাজেই আমরা সংক্ষেপে শুধু এটুকু বলে যাব। পরবর্তীতে হচ্ছে ইআরজি তত্ত্ব, যেটাকে ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে এক্সিস্টেন্স, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ থিওরি। এক্সিস্টেন্স হচ্ছে টিকে থাকার চাহিদা, দ্বিতীয়ত হচ্ছে সম্পৃক্ততার চাহিদা এবং তৃতীয় প্রবৃদ্ধির চাহিদা। তো মাসলোর তত্ত্ব বিভিন্নভাবে সমালোচিত হয়। বিভিন্নভাবে সমালোচিত হওয়ার পরে তোমার ক্লেটন এল্ডারফার একটা বিকল্প তত্ত্ব উপস্থাপন করে, যে তত্ত্বটাকে বলা হয় ইআরজি
তত্ত্ব। তো এইখানেই তিনি বলেছেন টিকে থাকার চাহিদার মধ্যে বেতন এবং আনুষঙ্গিক যে সুবিধাগুলো আছে, ভৌত অবস্থা এবং উত্তম কর্মপরিবেশ, এগুলো সংশ্লিষ্ট। 2 নম্বর হচ্ছে সম্পৃক্ততার চাহিদা। এর মধ্যে পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী এবং পেশা সম্পৃক্ত সহযোগিতার সাথে একটা সম্পর্ক প্রতিষ্ঠা এবং নিজের ধারণা মতামতকে সেখানে তুলে ধরা বা প্রতিষ্ঠা করার একটা চাহিদার সাথে অন্তর্ভুক্ত। তৃতীয়ত হচ্ছে প্রবৃত্তির চাহিদা। প্রবৃত্তির চাহিদা বলতে এখানে কি বোঝানো হয়েছে, একটা মানুষের এগিয়ে যাওয়ার আগ্রহ বা চাহিদাকে বলা হয় প্রবৃত্তির চাহিদা। যেমন হতে পারে পদোন্নতি, নতুন দায়িত্ব লাভ বা আকর্ষণীয় কাজ, নতুন কিছু করার আগ্রহ বা করার সুযোগ, উদ্ভাবন করার আগ্রহ ইত্যাদি থেকে আসে প্রবৃত্তির চাহিদা। তো এর পরবর্তীতে আমরা চলে যাব অর্জিত চাহিদা তত্ত্ব। এই তত্ত্বের উদ্ভাবক হলেন ডেভিড সি ম্যাকক্লিল্যান্ড। ডেভিড সি ম্যাকক্লিল্যান্ড হচ্ছে তোমার অর্জিত চাহিদা তত্ত্ব বা সাফল্য অর্জন ধারণা তত্ত্বের উদ্ভাবক। এই তত্ত্বে মনে করা হয় মানুষের অভাব বা চাহিদা হলো তার জীবনের অভিজ্ঞতা থেকে অর্জিত বা শিক্ষণের ফলশ্রুতি। যদিও এই সকল অভাববোধ মানুষ যে পরিবেশে বেড়ে ওঠে সেখানকার বিভিন্ন পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল এবং কোনো নির্দিষ্ট ঘটনা ব্যক্তির চাহিদাকে প্রভাবিত করে। তো তিনি কর্মক্ষেত্রে কর্মীদের নিম্নোক্ত 3 ধরনের চাহিদাকে শনাক্ত করেছেন। 3 ধরনের চাহিদা শনাক্ত করেছেন। একটা হচ্ছে কৃতিত্ব বা সাফল্য অর্জনের চাহিদা, 2 হচ্ছে স্বীকৃতি প্রাপ্তির চাহিদা এবং 3 ক্ষমতা প্রাপ্তির চাহিদা। এর পরবর্তী হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব। প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী ফ্রেডারিক হার্জবার্গ দ্বি উপাদান তত্ত্বের উদ্ভাবক। তিনি দ্বি উপাদান তত্ত্বের উপাদানগুলোকে 2টি ভাগে ভাগ করেছেন। তিনি মনে করেন একজন মানুষকে প্রভাবিত করার জন্য যে উপাদানগুলো কাজ করে সেটা 2 ভাগে বিভক্ত। একটা উপাদান হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান, আরেকটা হচ্ছে প্রেষণামূলক উপাদান। তো এই রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলো যখন অনুপস্থিত থাকে তখন কর্মীরা অসন্তুষ্ট হয়, তখন ভাবে যে তারা বঞ্চিত হচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে। রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলা প্রতিষ্ঠানের উপাদানের উপস্থিতি কর্মীদের কাজও কমে যায়। তারা ন্যায্য প্রত্যাশার বিষয় বলে এটা মনে করে, তারা মনে করে যে এটা তাদের প্রাপ্য, এটা ন্যায্য, তাদের পাওয়াই লাগবে। আর এটার কারণে কিন্তু এটার অভাবের কারণে প্রেষণার কোনো হেরফের হয় না। কিন্তু প্রেষণামূলক উপাদানগুলো যদি অনুপস্থিত থাকে তাহলে কর্মী কাজের আগ্রহ হারিয়ে ফেলে। তখন কি তাদের অনুপ্রেরণা যোগায় এই প্রেষণামূলক উপাদানগুলো তার কাজ করার জন্য। তো রক্ষণাবেক্ষণমূলক উপাদানের মধ্যে কিছু উপাদান রয়েছে, সেটা আমরা একটু আলোচনা করে যাব সংক্ষেপে। পরবর্তীতে আমরা এটা আবার বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো এই উপাদানগুলোর মধ্যে রয়েছে কোম্পানির নীতি ও প্রশাসন, কারিগরি মানসম্মত তত্ত্বাবধায়ক ও কর্মীদের আন্তঃব্যক্তিক সম্পর্ক, সহকর্মীদের সাথে সম্পর্ক, অধস্তন্যদের সাথে নির্বাহী সম্পর্ক, বেতন, চাকরির নিরাপত্তা, ব্যক্তিগত প্রয়োজনের সময়, কর্মপরিবেশ এবং পদমর্যাদা, এগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান। এই উপাদানের অনুপস্থিতিতে কর্মীর মধ্যে অসন্তুষ্টির সৃষ্টি হয়ে থাকে। এরপর হচ্ছে প্রেষণামূলক উপাদান। প্রেষণামূলক উপাদানের মধ্যে রয়েছে সাফল্যার্জন, স্বীকৃতি, সৃষ্টিধর্মী ও প্রতিযোগিতাপূর্ণ কাজের মধ্য দিয়ে অগ্রগতি অর্জন, আকর্ষণীয় কাজ, ব্যক্তিক উন্নয়নের সম্ভাবনা এবং দায়িত্ব। তো প্রেষণামূলক উপাদানগুলা এটার কারণে কর্মী বেশি প্রভাবিত হয় এবং তারা কাজ করতে বেশি আগ্রহ বোধ করে। এর পরবর্তীতে চলে যাই আমরা এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব। 5 নম্বরে হচ্ছে এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব। ডগলাস ম্যাকগ্রেগর এই ধরনের তত্ত্বের জনক। তো এই ধরনের তত্ত্বে মানব প্রকৃতিকে 2টি ভিন্ন ধর্মে বিভক্ত করা হয়েছে। এক্স তত্ত্বে বলা হয়েছে যে মানুষ কাজ করতে আগ্রহী নয়। কর্মীদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা লক্ষ্য করা গেছে এখানে, যে কাজ করতে আগ্রহী নয়, কর্মীরা
উত্তরাধিকার সূত্রেই কাজ করতে অপছন্দ করে, তারা সুযোগ থাকলেই কাজে ফাঁকি দেয়, এই ধরনের মতবাদগুলা দেওয়া হয়েছে। সেজন্য কর্মীদের কাজ করানোর জন্য তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করলে তা সে পালন করবে না। কর্মীরা খুবই উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে এবং তাদের প্রেষিত করার সুযোগ কম, আর্থিক সুযোগ সুবিধায় তারা একমাত্র পাওনা মনে করে। এটা হচ্ছে এক্স তত্ত্ব। কিন্তু ওয়াই তত্ত্বে ধরা হয়েছে সম্পূর্ণ বিপরীত। ওয়াই তত্ত্বে বলা হয়েছে যে কর্মীদের সম্পর্কে একটা উচ্চ ধারণা লক্ষ্য করা যায়, যে না, কর্মীরা কাজ করতে আগ্রহ বোধ করে, তাদের অন্য আর 5টি কাজের মতো প্রতিষ্ঠানের কাজকেও সাধারণভাবে তারা গুরুত্ব দেয় এবং স্ব-উদ্যোগেই তারা চলতে চায়, যে কারণে তাদের উপর অহেতুক চাপ সৃষ্টি না করে কাজের পরিবেশ সৃষ্টি করা জরুরি। কর্মীদের দায়িত্ব নিতে চায় এবং দায়িত্ব পালনের মাধ্যমে তারা কৃতিত্ব অর্জন করতে চায়, সেজন্য কর্মীদের সে ধরনের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এটা হচ্ছে ওয়াই তত্ত্বের ভাষ্য। তো এই এক্স তত্ত্ব আর ওয়াই তত্ত্ব, দুইটা তত্ত্বের বিদ্যমান আরেকটা তত্ত্ব তৈরি করা হয়েছে, যেটাকে বলা হয় জেড তত্ত্ব। যে উভয় তত্ত্বের সংমিশ্রণে একটা নতুন তত্ত্ব গড়ে উঠেছে, সেটা হচ্ছে বলা হয় জেড তত্ত্ব। এক্ষেত্রে মানুষকে ভালো মন্দের সংমিশ্রণে ইচ্ছাশক্তি সম্পন্ন একটা জীব বলে গণ্য করা হয়েছে। এরপরে 6 নম্বরে আসছে প্রত্যাশা তত্ত্ব বা এক্সপেক্টেন্সি থিওরি। এর উদ্ভাবক হচ্ছেন ভিক্টর এইচ ভ্রোম। ভিক্টর এইচ ভ্রোম এই তত্ত্বের উদ্ভাবক এবং এর উন্নয়নে কাজ করেছে ন্যান্ডলার এবং লোলার। এরূপ তত্ত্ব দুইটা বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে কর্মীরা কোনো জিনিস কতটা পেতে চায় এইটার উপর, এবং 2 হচ্ছে প্রার্থিত জিনিসের কতটা সে পেতে পারে, এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে। তো ভ্রোম এই বিষয়টাকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছেন, যেটা হচ্ছে M ইজ ইকুয়াল টু E ইন্টু I ইন্টু V। এখানে M হচ্ছে মোটিভেশন, E মানে হচ্ছে এক্সপেক্টেন্সি, আর I হচ্ছে ইনস্ট্রুমেন্টালিটি মানে কারকত্ব বা কর্মের সঙ্গে পুরস্কারের সম্পর্কের মাত্রা। এটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টালিটি, যেটাকে আই দিয়ে প্রকাশ করা হয়েছে। আর ভি হচ্ছে ব্যালেন্স বা আকর্ষণ। তো এই হচ্ছে প্রত্যাশা তত্ত্ব। এরপরে 7 নম্বরে চলে যাও। 7 নম্বর হচ্ছে সমতা বা ন্যায়পরায়ণতা তত্ত্ব। তো এই তত্ত্বে দিয়েছেন মনোবিজ্ঞানী জে স্টেসি অ্যাডামস। তো সমতা তত্ত্বে বলা হয়েছে যে যখন একজন মানুষ মনে করে যে প্রতিষ্ঠানে কাজ করার ফলে সে সমতা পাচ্ছে না, প্রতিষ্ঠানে কাজ করছে ঠিকই কিন্তু আরেকজনের সাথে তার কাজের সমতা নেই, তার কাজগুলা সে যেভাবে করলে যেভাবে তাকে প্রেরণা দেওয়া হচ্ছে আরেকজনকে তার চাইতে বেশি দেওয়া হচ্ছে, তখন কাজের আগ্রহ কিন্তু কর্মীদের কমে যায়। আর যখন সে ভাবে যে না, সমতা আছে প্রতিষ্ঠানে, তখন সে কাজের আগ্রহ বেড়ে যায়। 8 নম্বর হচ্ছে অংশগ্রহণ তত্ত্ব বা পার্টিসিপেশন থিওরি। তো অংশগ্রহণ তত্ত্বে বলা হয়েছে একজন কর্মী যখন মনে করে যে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, তার মতামত গ্রহণ করা হচ্ছে, তখন কাজটা অনেক বেশি ভালো হয়। এজন্য অংশগ্রহণ তত্ত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 হচ্ছে প্রেষণার লক্ষ্য স্থাপন তত্ত্ব। প্রেষণার কাজটা প্রত্যেকটা বিভাগ উপবিভাগে যদি সঠিকভাবে লক্ষ্য বা উদ্দেশ্য স্থাপন করা যায়, তবে প্রেষণার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে, লক্ষ্য অর্জনে উদ্বুদ্ধ করা সম্ভব হয় কর্মীদের। এজন্য প্রেষণার কাজগুলোকে ভাগ করে প্রতিষ্ঠানের কাজগুলোকে ভাগ করে লক্ষ্য এবং উদ্দেশ্যটা নির্দিষ্ট করে দিতে হবে। 10 নম্বর হচ্ছে পুনঃশক্তি সঞ্চয়ন বা পুনঃদৃঢ়ীকরণ তত্ত্ব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত মনোবিজ্ঞানী BF স্কিনার এই তত্ত্বের উদ্ভাবক। এইরূপ তত্ত্বকে ইতিবাচক দৃঢ়ীকরণ তত্ত্ব বা আচরণ পরিমার্জন তত্ত্ব নামেও অভিহিত করা হয়ে থাকে। এই তত্ত্ব মতে কার্যপরিবেশের যথাযথ বিন্যাস এবং কর্মীদের কাজের প্রশংসা তাদেরকে কর্ম সম্পাদনে উদ্বুদ্ধ করে। নিম্নমানের কার্য সম্পাদনের জন্য যদি কারো উপর শক্তি প্রয়োগ করা হয় বা বল প্রয়োগ করা হয়, তবে কর্মসম্পাদনের উপর তারও নেতিবাচক প্রভাব ফেলবে। এজন্য কারোর সাথে নেতিবাচক আচরণ করা যাবে না। তার কাজের জন্য তাকে প্রশংসা করতে হবে বা তার বিহেভিয়ার চেঞ্জ করার জন্য, পরিমার্জন করার জন্য তাকে সহযোগিতা করতে হবে। নেতিবাচক কোনো আচরণ করা যাবে না বা কোনো শাস্তি তাকে দেওয়া যাবে না।
এবং সর্বশেষ বলা হয়েছে সামাজিক শিক্ষণ তত্ত্ব। সামাজিক শিক্ষণ তত্ত্ব প্রখ্যাত মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরা পুনঃশক্তি সঞ্চয়ন তত্ত্বের উপর বিস্তৃত গবেষণা করতে গিয়ে এই নতুন তত্ত্বটি উদ্ভাবন করেন। এই তত্ত্ব মতে মানবীয় আচরণ, বিভিন্ন ব্যক্তিগত উপাদান ও পরিবেশগত শক্তির ধারাবাহিক মিথস্ক্রিয়া ব্যক্তির মাঝে শিক্ষণ ঘটায়। বার্টল ও মার্টিন বলেন, আমাদের আচরণ বিভিন্ন ব্যক্তিগত উপাদান ও পরিবেশগত বিভিন্ন শক্তির ধারাবাহিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমরা শিক্ষালাভ করি। এরূপ শিক্ষণ আবার ব্যক্তির চিন্তা চেতনা ও আচরণকেও প্রভাবিত করে। তাই কর্মীর মাঝে শিক্ষণের ফল যাতে ইতিবাচক হতে পারে, এজন্য প্রতিষ্ঠানকে বা তার নির্বাহীদেরকে সবসময় সচেতন ভূমিকা রাখতে হবে। মানে সমাজে কাজ করতে গিয়ে সে ধীরে ধীরে শিখবে এবং সেখান থেকেই জানবে। তো আজকে এ পর্যন্তই তোমাদের ক্লাস শেষ করব। আশা করব প্রেষণার তত্ত্বটা তোমরা সবাই মোটামুটি ধরতে পেরেছো। প্রেষণার তত্ত্বগুলো পরবর্তী ক্লাসে আমরা প্রেষণার যে গুরুত্বপূর্ণ দুইটা তত্ত্ব, যেমন চাহিদা সোপান তত্ত্ব এবং দ্বি উপাদান তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।